এই খুশির মাঝে এক বালতি জল ঢেলে দিয়ে শ্রাবণ মেসেজ দিল, বৌজান কি করছো? ঘুমিয়ে আছো নাকি? হিয়ের সাথে সাথে মুচকি হেসে লিখলো, না ঘুমাইনি। তাহলে কি করছিলে? নিশ্চয়ই অন্য কারোর সাথে কথা বলছিলে। না, তেমন কিছু না। তেমন কিছু না আর অন্য কিছুই হোক, যদি এমন কিছু হয় শুনি তাহলে তোমাকে আমি ছাড়বো না। এই তাহসির চৌধুরী শ্রাবণকে তুমি এখনো চিনোনি। আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না। হিয়া শ্রাবণের মেসেজটা পড়ে ভয় পেল, বড় একটা শ্বাস নিয়ে বুকে সাহস নিয়ে লিখলো, আর যাই হোক আমি এই খাতায় নাম লিখবো না। ওকে। আর শোনো, যার জন্য মেসেজ দেওয়া, বলুন। কালকে তোমাকে নিয়ে শপিং এ যাওয়া হবে বৌজান। কালকে অফিসে একটা মিটিং আছে, সকলেই বেরিয়ে যাব বলে এখনই জানিয়ে রাখলাম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ঘুমিয়ে পড়ো বৌজান, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আর আপনি ঘুমাবেন না? হুম, ঘুম পাড়িয়ে গেলে ঘুমাবো। হিয়ে লজ্জা পেয়ে গিয়ে লিখলো, ঘুমাবো, পরে কথা হবে। পালাচ্ছ? না, ঠিক আছে, ঘুমাও। শ্রাবণ ফোনটা বিছানায় রেখে তপ্তশ্বাস ছেড়ে বলে উঠলো, শালার জীবনে কোনোদিন মেসেজ দেওয়ার ধৈর্যটাও ছিল না। সকাল সকাল শ্রাবণ ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে চলে এলো। এখান থেকে একটু বাড়িতে যাবে, সেখান থেকে আবার যাবে অফিসে। শ্রাবণ এখনো আসেনি, তাই দাঁড়িয়ে ছিল। কি মনে করেছো হিয়া? হিয়া রুমে জানালার দিকে তাকালো, তখনই হিয়া পর্দার সামনে এনে নিজেকে লুকিয়ে নিল। শ্রাবণের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি খেলে গেল। এদিকে হিয়াও নিজের নিজের কাণ্ড দেখে হাসছে, বিড়বিড় করে বলে উঠল, ইস, উনি কি না কি মনে করছে। কামাল শ্রাবণকে স্যার বলে ডাক দিলে শ্রাবণ গাড়িতে উঠে বসলো। গাড়িটা চললেই হিয়া পর্দা সরিয়ে দাঁড়ালো। বেলা 10টার দিকে নিহা আসে, প্রাইভেট পড়তে যাবে। হিয়া চলে যায় নিহার সাথে। প্রাইভেট সেন্টারে এসে দেখে শ্রাবণের গাড়িটা। হিয়া ভাবতে থাকলো, শ্রাবণ তো বলেছিল ও এই টাইমে কাজে থাকবে, আর ও যদি এই টাইমে কাজে থাকে তাহলে এই গাড়িটা এখানে কেন? নাকি কাজে যায়নি? হিয়া পরে বের হলো, তখনও শ্রাবণের গাড়িটা ওখানেই ছিল। হিয়া ঠিক করলো আজকে গাড়িটার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ, হিয়া এগিয়ে যাবে, ঠিক তখন কামাল গাড়িটা নিয়ে চলে যায়। হিয়া এগিয়ে যেতে নিয়েও যেতে পারলো না। এরপরে কি নিহার সাথে চলে গেল। বেলা প্রায় 2টা। শ্রাবণ মিটিং রুম থেকে বের হলো, সাথে তৌকির চৌধুরী। দুজনেই লিফটের দিকে এগিয়ে গেল। শ্রাবণ লিফটের বাটনে চাপ দিতেই তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ, একবারে নিচে যাচ্ছ? কেবিনে যাবে না? না, এখন যাব না, আমাকে যেতে হবে। কোথায়? শ্রাবণের সোজা জবাব, যেখানে থাকি সেখানে। আর একটু থাকো, আমার কেবিনে চলো। তোমার আম্মু এসেছে, দেখা করে যাও। শ্রাবণ আর কি করবে, মুখের উপরও না করতে পারল না। খুব তাড়াহুড়ো নিয়ে তৌকির চৌধুরীর আগেই চলে গেল। শ্রাবণের কেবিনে এখনো লক করা, সেটা শ্রাবণ নিজেই করে রেখেছে। শ্রাবণ তার বাবার কেবিনে ঢুকলো, সেখানে সাবিয়া চৌধুরী বসে ফাইল দেখছিলেন। তিনি শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালেন। কংগ্রাচুলেশন, ওয়াই? ডিলটা ফাইনাল করে এলে তাই? শ্রাবণ নিজের বদ্ধ আঙুল দিয়ে কপাল কসলাতে কসলাতে বলে উঠল, ওহো, মাথাতেই ছিল না। থ্যাংক ইউ আম্মু। শ্রাবণ, তুমি কি কিছু নিয়ে টেন্স? না। ও শ্রাবণ, আই অ্যাম এক্সট্রিমলি সরি। শ্রাবণ কপাল কুঁচকালো। সাবিয়া চৌধুরী বললেন, আমি রিয়াদের ব্যাপারটা নিয়ে জেনেই তোমার সাথে বিয়ে ঠিক করতে চেয়েছিলাম। এখন সব জানার পরে মনে হচ্ছে ভুল হয়ে যেত। শ্রাবণ হাসলো, এতে সরি বলতে হবে না আম্মু। আর এই ভিলেন কি চলে গিয়েছে? না। ঠিক আছে, থাকুক। সাবিয়া চৌধুরী ছেলেকে বসতে বললে শ্রাবণ বসলো না। শ্রাবণ, কাজ আছে, যেতে হবে। তৌকির চৌধুরী কেবিনে ঢুকতেই শ্রাবণ বিদায় জানিয়ে চলে গেল। নিচে পার্কিং জোনে এসে দেখে কামাল চলে এসেছে। শ্রাবণ এগিয়ে যেতেই কামাল গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়ালো। শ্রাবণ উঠে বসলো। মিনিট 5 পরে শ্রাবণ কামালকে বলল, কামাল, হিয়া বাড়িতে চলে গিয়েছে? স্যার, চলে গিয়েছে, তবে আজ না প্রাইভেট শেষ করে এই গাড়ির দিকে এগিয়ে আসছিল, হয়তো আপনাকে দেখতে। পরে আমি চলে এসেছি। বুঝতে পারিনি তো আমি ওখানে ছিলাম না। না স্যার, বুঝতে পারিনি। ভেরি গুড। শ্রাবণ ফোনে ছোট্ট একটি মেসেজ দিল, আমি চলে এসেছি। শ্রাবণ হেলান দিয়ে কামালকে বলল, কামাল, এয়ারপোর্টে চলো। হঠাৎ এয়ারপোর্টে কেউ আসছে? চলো। এয়ারপোর্টে এসে শ্রাবণ একটু তাড়াহুড়ো নিয়ে ভিতরে ঢুকলো। হঠাৎ চোখে পড়লো চিরচেনা সেই মুখটা। শ্রাবণ বন্ধু সিয়াম। একটা কোণে দাঁড়িয়ে আছে সে। শ্রাবণে ওকে আসতে বলেছে, 1 সপ্তাহ খানিক থাকবে, আবার চলে যাবে। শ্রাবণকে দেখা মাত্রই সিয়াম হেসে দিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কিরে, কেমন আছিস? ভালো, তুই? আর ভালো, তবু তোকে দেখে অনেক ভালো লাগছে।
শ্রাবণ শ্যামকে নিয়ে গাড়িতে উঠলো। সিয়ামকে গাড়িতে পৌঁছে দিয়ে অতঃপর নিজের বাসায় যাবে। এর মাঝে সিয়াম একটা দোকান থেকে একটা সিম কিনে মোবাইলে ভরলো। বিদেশি সিমটা ওর বাড়িতে রয়েছে, এখন দরকার বলে একটা কিনলো। শ্রাবণ সিয়ামের ফোনটা নিয়ে হিয়ার নাম্বারে পাঠিয়ে কল দিল। মূলত হিয়ার মন বুঝতেই শ্রাবণের কলটা করা। এদিকে হিয়াও মোবাইলটা নিয়ে পড়েছিল। কোনো কিছু না ভেবেই রিসিভ করলো। ওপাশ থেকে সিয়াম বলল, আসসালামু আলাইকুম ভাবি। হিয়া নাম্বারটা দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। চেনে না জানে না ভাবি কিসের জন্য বলছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ভাবি, আমি আপনার দেবর বলছি। কি? আমার তো বিয়ে হয়নি। মিথ্যা কেন বলছেন? বিয়ে তো হয়েছে আমার বন্ধুর সাথে। কবে হলো ভাই? আমি তো জানি না। বিয়ে হয়নি? সিরিয়াসলি? হয়নি। হিয়ের পট করে মাথায় এলো শ্রাবণের কথা। ও হয়তো এই ছেলেটাকে বলতে বলেছে, না হলে কে এমন করবে বলবে। হিয়াও তালে তাল মিলিয়ে বলে উঠল, ও দেবর মশাই, ভুলে গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। তাহলে আপনার স্বামী মানে আমার বন্ধুকে ফোনটা দিন। আমার স্বামী বাসায় নেই। কোথায় গিয়েছে? হিয়া নাটকীয় সুরে বলল, জানেন আমার স্বামীটা না একদম ভালো না। আপনি তো ওনার বন্ধু, নিশ্চয়ই জানেন উনি কেমন। বউ থাকতে অন্য নারী দেখে বেড়ায়, বাসায় থাকে না। বউকে যে সময় দিতে হয় জানেই না। নিশ্চয়ই এখনো আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। শ্রাবণ দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করলো। সিয়াম বলল, ভেরি অন্যায়। আপনি কিছু বলেন না? কি বলবো, দুঃখের কথা। উনি তো আমাকে সময়ই দেন না। বউ কি জিনিস বোঝেনি না। শ্রাবণ ফোনটা নিয়ে দাঁত চেপে বলল, তোমার কত সময় লাগবে, আমি আসছি। হিয়া কণ্ঠটা শুনে পুরোই শকড। সাথে সাথে বলে উঠল, হ্যালো, কে বলছেন? এসে বোঝাচ্ছি। হিয়া ফোনটা বিছানায় রেখে ছিটকে দূরে সরে গেল। এর সাথে কয়েকদিন ধরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সেখানে যায় করে সব জায়গায় ফেসে যায়। টুট অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে শ্রাবণের সাথে ফেসে গিয়েছে, শরবত নিয়ে ফেসে গিয়েছে। ও যে হাসে তাও নাকি ফেসে গিয়েছে, এখন আবার কথা বলতে গিয়ে ফেসে গেল। হিয়া কপাল চাপড়ে বলতে উঠল, আমার লাভ লস নেই, আমার জীবনটাই লস। শ্রাবণ একটা সময় হিয়ার কথা ভাবতে ভাবতে হাসলো। আর সিয়াম হাসতে হাসতে বলল, ভাই তুই অন্য মেয়ে নিয়ে ঘুরিস? ইস, তাও ভালো বলেনি যে তুই পরকীয়ায় লিপ্ত। আস্তাগফিরুল্লাহ। বিকেলের দিকে হিয়া জানালা দিয়ে শ্রাবণের গাড়ি দেখেই মনে হয় আরো ভয় পেয়ে গেল। তবু পর্দাটা হালকা সরিয়ে শ্রাবণকে দেখলো। শ্রাবণকে বেশ গম্ভীর ভাব নিয়েই গাড়ি থেকে বের হলো। কালো ফর্মাল অফিস ড্রেস পরেছে। হিয়া চোখ সরাতে চেয়েও পারছে না। শ্রাবণ ড্রাইভারকে চলে যেতে বলে বাসার ভিতরে ঢুকলো। শ্রাবণ সিঁড়ি বেয়ে উপরে নিজের ফ্ল্যাটে চলে এলো। কাব্য নিজের রুমে যাচ্ছিল। সেই বেচারাকেও সাথে নিয়ে এসে আটকে রেখেছে। না বাড়িতে যেতে দিচ্ছে, না কোনো বন্ধুর সাথে দেখা করতে দিচ্ছে। আর অন্যদিকে কাজের আন্টি রান্না শুরু করে দিয়েছে। শ্রাবণ নিজের মতো রুমে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে এসে কাভার্ট থেকে শার্ট আর কালো প্যান্ট বের করে পরে নেয়। এরপর টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নেয়। ফোনেও চার্জ নেই। শ্রাবণ ফোনটা চার্জে বসিয়ে কাব্যকে দেখতে যায়। কাব্য রুমে এসে দেখে ও ঘুম থেকে উঠে বসে আছে। কাব্য শ্রাবণকে বলল, কখন এলে ভাইয়া? একটু আগে। ও, ডিলটা ফাইনাল হয়েছে? হয়েছে। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। কাব্য বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রুমে বসে আছে। শ্রাবণ সোফায় বসে রইল। আজকে বিকেলে হিয়া ছাদে যেতে বলেছিল, কিন্তু দুপুরে যে হুমকি দিয়েছিল মনে হয় না হিয়ার আসবে। নিশ্চয়ই ভয় পেয়ে আসবে না। শ্রাবণ উঠে রুমে চলে গেল। ফোনটা চার্জে থাকা অবস্থায় হিয়াকে কল দিল। হিয়া মায়ের সাথে রান্না করছিল, তাই শুনতে পায়নি। হিয়ার মাথায়ও শ্রাবণের চিন্তা ছিল। বিকেলে আসতে বলেছিল ছাদে, কিন্তু কই, কেমন করে যাবে সামনে। দুপুরে যে বদনাম করেছিল সেগুলো সব শুনে নিয়েছে। হিয়া তার মাকে রান্নার কাজে হেল্প করে। রুমে এলো। এসে ফোনটা হাতে নিয়ে দেখলো শ্রাবণ আধা ঘন্টা আগে কল দিয়েছিল 9 বার। হিয়া কল ব্যাক করলো। শ্রাবণ ইচ্ছে করেই ধরলো না। হিয়া 3-4 বার কল করে দিল। শ্রাবণ রিসিভ করলো না। হিয়া মেসেজও দিল, হাই, কি করছেন? আজকে না আপনার দেখা করার কথা ছিল? অন্যদিন তো সাথে সাথেই কল ধরে, আজ ধরছে না কেন? ব্যস্ত নাকি? হিয়ার মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয়ই শ্রাবণ রাগ করেছে তখনকার কথায়। আর কল না ধরারও কারণ, না হলে তো কল ধরে। হিয়া সাথে সাথে লিখলো, রাগ করছেন আমার উপরে? আই এম সরি। এই যে শুনছেন? শ্রাবণ শেষের মেসেজটা দেখে ছোট্ট করে একটা মেসেজ দিল, 5 মিনিটে ছাদে আসো। লিখে ফোনটা পকেটে ভরলো শ্রাবণ।
আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াও কোনো উপায় না পেয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ আগে ছাদে এসে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পেরিয়ে গেল, তবু হিয়ার আসার নাম নেই। মেজাজটা চড়া হয়ে উঠেছে শ্রাবণের। হিয়া ছাদে এসে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। বুক দুরপুর করছে, গলা খাকারি দিয়ে ডাকলো, হিয়া শুনছেন? শ্রাবণ পিছন ফিরে তাকে বলল, এত দেরি? কয়টা বেজে গিয়েছে আসতে? আসলে আসল নকল ছেড়ে এখন বলো কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে বউজান? হিয়া মনে মনে বলল, এই রে, কি বলবো এখন? কিছুই তো ভেবে আসিনি, কি করি এখন? হিয়া হাসপাস করতে করতে বলল, রাতে বলবো, এখন কিছু বলতে পারবো না। শ্রাবণ এগিয়ে এলো হিয়ার দিকে। হিয়া এক পা পিছিয়ে যেতেই শ্রাবণ এগিয়ে যেতে যেতে বাঁকা হেসে বলল, আমি একদম বুকে ভালোবাসতে জানি না, সময়ও দিতে জানি না, আবার আমার চরিত্রেও নিয়েও যেন কি বলছিলে যে আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই। হিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, না না, আসলে আমি বলতে চাইনি, মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। বলে এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। শ্রাবণ হাসবে, হিয়াকে দিয়ে ডাক দেবে, কিছুই বুঝতে পারছে না। হিয়া নিজেদের ফ্ল্যাটে এসে নিজের রুমে গিয়ে সোজা স্টাডি টেবিলে বসলো। সন্ধ্যার পরে কাব্য সেদিনের মতো আজও বড় ভাইকে নিয়ে হাঁটতে যাওয়ার জন্য বের হলো। কাব্য আগে নিচে নামলো। শ্রাবণ ফ্ল্যাটটা লক করে আসছে। এদিকে কাব্যের সাথে নিচতলায় দেখা হয় হিয়া আর নাহিদ শিকদারের। কাব্য এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হামিদ শিকদার হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। কোথাও যাচ্ছ নাকি? না আপু, কোথাও যাচ্ছ? আর আপু কোথায় যাচ্ছ? হামিদ শিকদার বললেন, হিয়া যাবে নিহার বাসায় নোট নেওয়ার জন্য, কালকে আবার প্রাইভেট এক্সাম আছে। তুমি কোথায় যাচ্ছ? আসলে ওই যে পূর্ব দিকে একটা দোকান আছে না, হাঁটতে হাঁটতে সেখানেই যাব। আর ভাইয়ের সাথে যাবে, ভাইয়ার জন্য ওয়েট করছি। এই মুহূর্তে একজন লোক আসে ওদের সামনে। লোকটা এসে হামিদ শিকদারের সাথে কথা বলে, একটা মামলার বিষয়ে কথা বলতে এসেছে। হামিদ শিকদার হিয়ার দিকে তাকিয়ে বলেন, হিয়া তুমি একা যেতে পারবে না, মাত্র 5 মিনিটের রাস্তা, আমি তোমাকে সময় দিতে পারলাম না আম্মু। ঠিক আছে, যাচ্ছি। ঠিক তখন হামিদ শিকদার কাব্যকে বলে উঠলেন, কাব্য, তোমরা তো পূর্ব দিকেই দোকানটায় যাবে না, সেখানেই নিহাদের বাড়ি, তোমরা হিয়াকে একটু সাথে নিয়ে যাও। সেক্ষেত্রে হামিদ শিকদারের মনে হচ্ছে না শ্রাবণ আর কাব্য খারাপ, যথেষ্ট সম্মান করে, ভালো আছে, ব্যবহারও ভালো। তাছাড়া ওরা যখন একাই রাস্তা দিয়েই যাবে, তাহলে একসাথে গেলেও মন্দ হয় না। শ্রাবণের সাথে যেতে হবে বলে হিয়া অসহায় দৃষ্টিতে তাকালো। হামিদ শিকদার হেসে বললেন, হিয়া ওরা যথেষ্ট ভালো আছে, সম্মানও করে, আর একটু রাস্তা, ওরা সাথে গেলে ভয় থাকবে না। কাব্য পাশ থেকে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, আমার বোন নেই, ওকে আমি বোনের মতোই দেখি, তা তো জানেনি। ওকে সেলফি নিয়ে যাব, আবার সেফলি নিয়ে আসবো। হামিদ শিকদার হেসে বললেন, ওকে, তোমরা সাবধানে যেও, আমি আসছি। নিচতলায় একটা ড্রয়িং রুম আছে। হামিদ শিকদার লোকদের সাথে নিয়ে সেখানে চলে গেলেন। শ্রাবণও নিচে এসে দারোয়ানের চাবি দিয়ে বের হলো। রাস্তায় এসে কাব্য আর হিয়াকে একটু অবাক হলো, তবে প্রকাশ করলো না। কাব্য কাছে এসে সংক্ষেপে শ্রাবণকে প্রশ্নটা করলো। অতঃপরে তিনজনে হাঁটা দিল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে হাঁটা দিল। শ্রাবণ আর হিয়া একসাথেই যাচ্ছে, কাব্য পিছনে যাচ্ছে, নয়তো আবার একেবারে সামনে যাচ্ছে। রাস্তাটা বেশ কোলাহল না, নিরিবিলি একটা রাস্তা। আর এই টাইমে সবাই ইফতার করে যে যার মতো রেস্ট নিচ্ছে, লোকজন তেমন নেই। আর সুন্দর লাগছে পরিবেশটা। শ্রাবণ হিয়ার কাছাকাছি এসে হাত ধরলো। হিয়া সংকোচ করা চোখে তাকালো। শ্রাবণ হেসে বলল, বিশ্বস্ত হাত ছেড়ে দেবে না কখনো। হিয়া ইতস্ত বোধ নিয়েও শ্রাবণের হাতে হাত রাখলো। শ্রাবণ হিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে মনের খুশিতে গুনগুন করে গান করতে শুরু করলো, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়, যে দেশে শাসন বারণ সোনার খাজানায়, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। প্রিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়াটারে কি বলে বোঝায়, যে দেশে নয়ন বলে স্বপন দেখে যায়, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দেরি করে গল্প দেওয়ার জন্য সরি। সো বেশি বেশি করে গল্পটা লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।